প্রথমেই দেখে নেব 30টি তাজা সংবাদ। শুরুতেই শিরোনাম। যে সুনামি আসছে, প্রথম দফা ভোটের ফল কি হবে বাংলায়, বিরাট দাবি হিমন্ত বিশ্ব শর্মার। ওরা দেশদ্রোহী কাজ করে, বাবুল সুপ্রিয় রাজ্যপালকে কি করেছিল জানেন, বিস্ফোরক দিলীপ। মমতার মুন্ডুপাত করে তৃণমূলকে সমর্থন, কিং মেকার হওয়ার স্বপ্ন দেখছে শূন্য ঝুলির দল। হেরে গিয়েছি, ভোটের ফল ঘোষণার আগেই ভবিষ্যৎবাণী এই বিদায়ী তৃণমূল বিধায়কের। 2/3 সাংসদ সঙ্গে, তাও কেন বিপাকে রাঘব চাড্ডা, জানুন দলত্যাগ আইনের আসল প্যাচ। আমার পরিবারের সদস্য, ওর শরীরে হিন্দু রক্ত বইছে, ফিরহাদকে নিয়ে চাঞ্চল্যকর দাবি মমতার। আমাদের সব পুড়ে গেছে, 6 থেকে 7টা বাচ্চার খোঁজ নেই, আসুক এবার চাইতে, না মোদি না মমতা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার আসছে বিস্তারিত খবরে। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। পরবর্তী আপডেটের জন্য ধন্যবাদ। দ্বিতীয় দফা ভোটের আগে ফের বাংলায় হিমন্ত বিশ্ব শর্মা। নিউটাউনের একটি হোটেলে সাংবাদিক বৈঠক করে একাধিক বিষয়ে বিজেপির হয়ে জোরালো মন্তব্য শোনা গেল অসমের বিদায়ী মুখ্যমন্ত্রীর মুখে। এদিন তিনি বলেন, পশ্চিমবাংলার জন্য অশোক লাহিড়ী নীতি আয়োগের সদস্য হয়েছেন, এটা বাংলার জন্য সুখবর। বাংলাকে শুভেচ্ছা জানিয়ে ভোটের ফলাফল নিয়ে বড় দাবি তুললেন হিমন্ত। তার কথায়, প্রথম দফার নির্বাচন শেষ হয়েছে, আমার সম্পূর্ণ বিশ্বাস বিজেপি 110 সিট জিতে গিয়েছে, এবার অসমে 100, বাংলায় 200 হবে। অসমে সেঞ্চুরি এবং বাংলায় ডাবল সেঞ্চুরি। যে সুনামি আসছে তাতে 200-র বেশি হলে আশ্চর্য হওয়ার কিছু নেই। আমার এখানে অনেকগুলো সভা হয়ে গেল, তার ভিত্তিতেই বলছি, এর আগে এরকম কখনো দেখিনি। বিজেপির প্রতি মানুষের ভরসা, এবার প্রকাশ্যে বিজেপির কথা বলছে মানুষ। তখন ভয় ছিল, সন্ত্রাসের পরিবেশ ছিল। 93 থেকে 94% ভোট করেছে প্রথম দফার নির্বাচনে। মানুষের মধ্যে একটা কনফিডেন্স এসেছে। আমরা বাইরের লোক কেন প্রচারে আসছে, এই কথা প্রশ্ন তুলছে তৃণমূল কংগ্রেস। আসলে ডেমোগ্রাফিক চেঞ্জ। একদিকে থেকে পশ্চিমবাংলার নির্বাচন মেঘালয়, মণিপুর, মিজোরামের নতুন রাজ্যের নির্বাচনের দিকে আলাদা কিছু নয়। সীমান্তে অনুপ্রবেশ, তার প্রভাব শুধুমাত্র পশ্চিমবাংলায় পড়ে না, এর সঙ্গে ঝাড়খণ্ড, উড়িষ্যা, অসম, ত্রিপুরা সর্বত্র পড়ে। মুসলিম ভোট পশ্চিমবাংলায় 30% ক্রস করেছে। বাংলা এবং অসমে হিন্দুরা তাদের মেজরিটি লুজ করবে। বাংলার নির্বাচন এজন্য খুবই গুরুত্বপূর্ণ। পূর্ব উত্তরের রাজ্যগুলির ভবিষ্যৎ এই নির্বাচনের ওপর নির্ভর করছে। তৃণমূল নেত্রীকে সরাসরি তোপ দেগে হিমন্তের দাবি। হেমন্তের মন্তব্য, মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হিসেবে সব বিষয়ে বিরোধিতা করেন, কেন্দ্রের সরকারের সঙ্গে এই বিরোধিতা ঠিক নয়। 456 কিলোমিটার সীমান্তে দেওয়া সম্ভব, সেখানে মাত্র 77 কিলোমিটার জমি দিয়েছে রাজ্য। অসমে কাজ প্রায় সম্পূর্ণ এবং ত্রিপুরায় জোর কদমে চলেছে। কলকাতা হাইকোর্ট সীমান্তে কাঁটাতার দেওয়া প্রসঙ্গে বিষয়টি বিবেচনাধীন রেখেছে। আদালতের নজরদারিতে চলছে। আদালত পশ্চিমবঙ্গ সরকারের কাজে অসন্তুষ্ট। শুধুমাত্র মানুষ বিরক্ত নয়, আদালত পর্যন্ত অসন্তুষ্ট এই সরকারের কাজে। বাংলার শাসক শিবিরকে নিশানা করে হিমন্ত আরও বলেন, বাংলাদেশের বর্তমান পরিস্থিতি এবং অনুপ্রবেশকারী সমস্যা থেকে মুক্তি পেতে রাজ্য সরকার ভারত সরকারকে সহযোগিতা করছে না, যা এক প্রকার দেশদ্রোহের কাজ। এক দফা শেষ, শুরু হয়ে গিয়েছে দ্বিতীয় দফার কাউন্টডাউন। তার আগে সকাল সকাল ভোট প্রচারে খোশ মেজাজে পাওয়া গেল বিজেপির প্রবীণ দাপটে নেতা দিলীপ ঘোষকে। উত্তর কলকাতার কাকুরগাছি সুভাষ মেলা উদ্যানের কাছে মতিলাল বসাক লেনে চায়ের আড্ডায় পাওয়া গেল দিলীপ ঘোষকে। ছিলেন বিজেপি প্রার্থী তাপস রায়ও। মানিকতলা বিধানসভা কেন্দ্রে চায়ের আড্ডায় প্রচার পর্বে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কি বললেন দিলীপ। গতকাল হাওড়া ছিল, আজ মানিকতলায়। দল যখন যেভাবে প্রচারে পাঠাচ্ছে যাচ্ছে, ইচ্ছে ছিল কলকাতায় সকলের সঙ্গে একটু চায়ের আড্ডা। তাপসদা আমার দাদার মতো প্রিমিয়ার লিডার, এখানে দাঁড়িয়েছেন, সবাই যাতে নিজেদের কাজ করে সবার সঙ্গে কথা বললাম, একটু চা খেলাম। দিলীপের কথায় প্রথম দফার নির্বাচন শান্তিপূর্ণ হয়েছে। দ্বিতীয় দফায় ওদের কোর এলাকায় ঢুকছিল, তবে নির্বাচন কমিশন তৈরি আছে, ওরা কিছু করতে পারবে না। সাধারণ মানুষকে বলবো, নির্ভয়ে ভোট দিন। তৃণমূল 4 তারিখ অবধি জিতবে, আমরা 4 তারিখের পরে জিতব। সাধারণ মানুষের চিন্তার কোনো কারণ নেই। দ্বিতীয় ফেজও প্রথম ফেজের মতো, সাধারণ মানুষের চিন্তার কোনো কারণ নেই। দ্বিতীয় ফেজেও প্রথম ফেজের মতো ভোট হবে। দাঙ্গা লাগাতে এলেই ডান্ডা ভাঙবে।
এসআইআর নিয়ে দিলীপের পাল্টা তোপ। সাধারণ মানুষ বুঝে গিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় বিএলও দিয়ে নাম কাটার চেষ্টা করেছে। যাদের নাম ওঠেনি তারা পরের ইলেকশনে ভোট দেবে। এরপরেই যাদবপুর প্রসঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মন্তব্য প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, যাদবপুরে ভালো ছেলেরা পড়ে, তবে ওরা দেশদ্রোহী কাজ করে। বাবুল সুপ্রিয় রাজ্যপালকে কি করেছিল জানেন? তবে এটাও মনে রাখতে হবে, আমরা ওখানে সার্জিক্যাল স্ট্রাইক করেছিলাম। এটা ভুলে গেলে হবে না। ভোটের মুখের ইডির তৎপরতা নিয়ে দিলীপের দাবি, ইডি সারা বছর তৎপর থাকে। রাজ্যে ব্যাপক দুর্নীতির কারণে এখানে ব্যাপক তল্লাশি চলছে। রাঘব চাড্ডাদের পদ্মে যোগ নিয়ে দিলীপের সওয়াল, আম আদমি পার্টির ভালো লোক কিছু ছিল, রাঘব চাড্ডার মতো লোকেরা তারাই বিজেপিতে চলে এসেছেন। ক্ষমতার বাইরে যাওয়ার পর ধান্দাবাজির দল নিশ্চিহ্ন হয়ে গেল। বাইক নিয়ে আদালতে ধাক্কা কমিশনের। এ প্রসঙ্গে দিলীপের উক্তি, ধাক্কা নয়, বাইক নিয়েই যত গণ্ডগোল। টাকা পয়সা দেওয়া হয়, মদ দেওয়া হয়, আর বাইক নিয়ে গিয়ে গণ্ডগোল করে। সেই জন্য অনেক রিপোর্ট এসেছে, অনেক অভিযোগ হয়েছে এর আগে। সেই থেকে ওনারা ব্যবস্থা নিয়েছিলেন। যাই হোক, দুদিনের জায়গায় একদিন তো আছে, বাইক নিয়ে রেস্ট্রিকশনটা প্রয়োজন। উত্তরবঙ্গের দিনাজপুর এবং মালদায় প্রচারে গিয়ে তৃণমূলের বিরুদ্ধে আক্রমণাত্মক হতে দেখা গিয়েছিল রাহুল গান্ধীকে। এদিকে আজ কলকাতায় আসার কথা কংগ্রেস নেতার। শহীদ মিনারের পাশাপাশি মটিয়া বুরুজে জনসভা করার কথা সাংসদের বিরোধী দলনেতার। তার আগেই শুক্রবারই শহরে পা রাখেন রাজ্যসভার দুই সাংসদ প্রমোদ তিওয়ারি এবং অখিলেশ প্রসাদ। বাংলায় পা রেখে দুই কংগ্রেস সাংসদের দাবি, তারা রাজ্যে সরকার গঠনে নির্ণায়ক ভূমিকা নিতে চলেছে এবার। এই আবহে প্রশ্ন উঠছে, তাহলে তৃণমূলের ভোটে থাবা বসিয়ে মমতার মুণ্ডুপাত করে শেষ পর্যন্ত তৃণমূলকেই সরকার গঠনে সাহায্য করতে চায় কংগ্রেস। উল্লেখ্য, দীর্ঘ 20 বছর পরে রাজ্যে একা লড়ছে কংগ্রেস। বামেদের সঙ্গে সম্পর্ক ছেদ করেছে হাত শিবির, আর তৃণমূলের সঙ্গে দিল্লিতে দোস্তি থাকলেও বিগত 1 দশকেরও বেশি সময় ধরে রাজ্যে চলছে কুস্তি। এই আবহে কলকাতায় এসে কংগ্রেসের দুই রাজ্যসভা সাংসদ দাবি করেন, পশ্চিমবঙ্গে এবার তৃতীয় শক্তি হিসেবে উদয় হবে কংগ্রেস। গত বিধানসভায় বামেদের সঙ্গে হাত মিলিয়ে ঝুলি শূন্য হয়েছিল কংগ্রেসের, আর এবার বঙ্গে খাতা খুলতে মরিয়া হয়ে ঝাঁপিয়েছে কংগ্রেস। এর জন্য তৃণমূল থেকে মৌসুম বেনজির নূরকে ছিনিয়ে এনে টিকিট দিয়েছে তারা। এই আবহে কংগ্রেসের সাংসদদের বক্তব্য, এখানে দুই বড় দলের দিকে মূল নজর থাকলেও কংগ্রেস তৃতীয় শক্তি হিসেবে উঠে এসেছে। কংগ্রেসই আগামী দিনে নির্ণায়ক ভূমিকা নেবে। কংগ্রেস ছাড়া পশ্চিমবঙ্গে কোনো সরকার গঠন হবে না। মতাদর্শগতভাবে বিজেপিকে তো সরকার গঠনে সাহায্য করবে না কংগ্রেস। বামেরা সরকার গঠনের মতো জায়গায় এবারে পৌঁছতে পারবে বলে নিজেরাই মনে করছে না। এই আবহে রইল বাকি তৃণমূল। মমতার সরকারের নীতির বিরোধিতা করে কংগ্রেস সেই মমতার সরকারকেই ফেরানোর বার্তা দিচ্ছে বলে মনে করা হচ্ছে দুই সাংসদের বক্তব্যে। এর আগে উত্তর দিনাজপুরে রাহুল গান্ধীর সভার আগে তৃণমূলের বিরুদ্ধে হেলিপ্যাড ভেঙে দেওয়ার অভিযোগ তুলেছিল কংগ্রেস। এদিকে মালদা, মুর্শিদাবাদ এবং দিনাজপুরের প্রচারে এসে তৃণমূল কংগ্রেসকে একের পর এক ইস্যুতে আক্রমণ শানিয়েছিলেন রাহুল গান্ধী। আরজিকর থেকে শুরু করে কর্মসংস্থান বিভাজনের রাজনীতি নিয়ে তৃণমূলকে বিঁধেছিলেন রাহুল। আবার কলকাতায় এসে অখিলেশ প্রসাদও বলেন, রাজ্য বর্তমানে শিক্ষা, স্বাস্থ্য, শিল্পের মতো গুরুত্বপূর্ণ ক্ষেত্রগুলিতে একেবারে তলার দিকে চলে গিয়েছে। তা সত্ত্বেও কিং মেকার হওয়ার স্বপ্ন দেখা কংগ্রেস কি তবে ভোটের পরে তৃণমূলের সঙ্গে হাত মিলাবে? গত বিধানসভা ভোটে বামেদের সঙ্গে জোট বেঁধেও একটিও আসন জেতেনি কংগ্রেস। পরে উপনির্বাচনে সাগরদিঘি আসনে কংগ্রেস জয়ী হয়েছিল, তবে জয়ী বিধায়ক কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগদান করেছিলেন। এই আবহে পশ্চিমবঙ্গ বিধানসভায় কংগ্রেসের ঝুলি শূন্যই থেকেছে। এই আবহে বিধানসভা নির্বাচনে বাংলায় খাতা খুলতে মরিয়া কংগ্রেস। এরই সঙ্গে তাদের স্বপ্ন কিং মেকার হওয়া। রাজ্য বিধানসভা নির্বাচনের ফলাফল আগামী 4 মে ঘোষণা হবে, কিন্তু তার আগে মুর্শিদাবাদের সাগরদিঘি বিধানসভার ভোট গণনা কেন্দ্র অর্থাৎ জঙ্গিপুর পলিটেকনিক কলেজের সামনে দাঁড়িয়ে সাগরদিঘির বিধায়ক বাইরন বিশ্বাস দাবি করলেন তিনি ভোটে হেরে গিয়েছেন। শুক্রবার গভীর রাতে জঙ্গিপুর পলিটেকনিক কলেজের ভোট গণনা কেন্দ্রের সিসিটিভি ক্যামেরা বন্ধ হয়ে রয়েছে। এই খবর পেয়ে বাইরন বিশ্বাস সেখানে সদলে পৌঁছে যান। এরপরই সেখানে তার সঙ্গে স্ট্রং রুমের নিরাপত্তার দায়িত্বে থাকা রাজ্য সরকার এবং কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনীর কয়েকজন আধিকারিকের মৃদু বচসা বেঁধে যায়। এরপরেই সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বাইরন বিশ্বাস দাবি করেন, শুধু সাগরদিঘি কেন্দ্রে তিনি হারছেন না, জঙ্গিপুর কেন্দ্রে তৃণমূলের বিদায়ী বিধায়ক জাকির হোসেন, ফারাক্কা তৃণমূল প্রার্থী আমিরুল ইসলাম এবং শামশেরগঞ্জ বিধানসভা তৃণমূল প্রার্থী নূর আলমও আসন্ন বিধানসভা নির্বাচনে হেরে যাবেন। তবে জঙ্গিপুর মহকুমার অন্তর্গত 4টি বিধানসভার সম্ভাব্য ফলাফল নিয়ে বাইরন ভবিষ্যৎবাণী করলেও রঘুনাথগঞ্জ এবং সুতি বিধানসভায় ফলাফল কী হতে চলেছে তা নিয়ে তিনি কিছু বলেননি।
তৃণমূল সূত্রে জানা গিয়েছে, ঘটনার সূত্রপাত শুক্রবার গভীর রাতে। রাত 10:30 নাগাদ বিদায়ী তৃণমূল বিধায়ক বাইরন বিশ্বাস খবর পান জঙ্গিপুর পলিটেকনিক কলেজের স্ট্রং রুমের সিসিটিভি ক্যামেরা ঠিকমতো কাজ করছে না। এরপর শটান তিনি সেখানে পৌঁছে যান এবং মহকুমা শাসকের সঙ্গে সেখান থেকেই ফোনে কথা বলেন। গণনা কেন্দ্রের ভেতরে থাকা টিভিতে সিসিটিভি ক্যামেরার ফুটেজ দেখা যাচ্ছিল, কিন্তু বাইরে সেই ফুটেজ দেখানোর ব্যবস্থা ছিল না। বাইরন বলেন, আমি মহকুমা শাসকের সঙ্গে ফোনে কথা বলি এবং আধ ঘন্টার মধ্যে বাইরে একটি টিভি লাগিয়ে সিসিটিভি ফুটেজ দেখানোর ব্যবস্থা করা হয়। কিন্তু রাত্রি 11:17 প্রায় 17 মিনিট এবং 12:38 প্রায় 20 মিনিট ধরে সিসিটিভি ক্যামেরার ফুটেজ দেখানো বন্ধ ছিল। তৃণমূলের বিদায়ী বিধায়কের সন্দেহ, সিসিটিভি ক্যামেরা বন্ধ থাকাকালীন স্ট্রং রুমের ভেতরে কিছু হয়ে থাকতে পারে। এরপরই মধ্যরাতের পর দ্বিতীয়বার বাইরন আবার গণনা কেন্দ্রে পৌঁছে যান। তখন তিনি দাবি করতে থাকেন তাকে এবং তার সঙ্গে থাকা কয়েকজনকে স্ট্রং রুমের ভেতরে ইভিএম মেশিন দেখতে যেতে অনুমতি দিতে হবে। তবে সেখানে নিরাপত্তার দায়িত্বে থাকা রাজ্য সরকার এবং কেন্দ্রীয় বাহিনীর আধিকারিকরা বাইরনের এই দাবি মেনে নিতে রাজি ছিলেন না। সে সময় বাইরন বিশ্বাস হঠাৎই চিৎকার করে রাজ্য সরকারের এক পুলিশ আধিকারিকের উদ্দেশ্যে বলতে থাকেন, আপনি সরকারের বেতন নিচ্ছেন আর সেন্ট্রাল ফোর্সের চামচাগিরি করছেন। গেট খুলুন এবং আমাকে ইভিএম দেখান। তবে ওই আধিকারিক গেট খুলতে রাজি না হওয়ায় কিছুটা হুমকির সুরে বাইরন বিশ্বাস বলেন, গেট খুলুন, না হলে চাকরি চলে যাবে, দিল্লি চলে যাবেন। কিন্তু এই হুমকিতেও কাজ না হওয়ায় বাইরন বিশ্বাস বলতে শুরু করেন, আমি হাত জোর করছি, পা ধরছি, কিন্তু গেটটা খুলুন। শেষে পরাস্ত হয়ে তৃণমূলের বিদায়ী বিধায়ক বলেন, সেন্ট্রাল বাহিনীর সঙ্গে লড়াই করে আমি পারবো না, দিদিও পারেননি, অভিষেক দাও পারছেন না, আমি তো বাইরন বিশ্বাস, আমি কি করে পারবো। এএপি সাংসদ রাঘব চাড্ডার বিজেপিতে যোগদানের জল্পনায় দলত্যাগ বিরোধী আইনের সংকট আরও গভীর হয়েছে। 2/3 সাংসদ থাকলেও তার পদচ্যুতি সম্ভব, কারণ আইন অনুযায়ী পুরো দলের সংযুক্তিকরণ জরুরি। সকলের নজর স্পিকারের সিদ্ধান্তের দিকে। ভারতীয় রাজনীতিতে আবার সাংবিধানিক জটিলতা। আম আদমি পার্টি ছেড়ে রাঘব চাড্ডার বিজেপিতে যোগদানের জল্পনা রাজনৈতিক মহলে ঝড় তুলেছে। এর সঙ্গেই দলত্যাগ বিরোধী আইনের ব্যাখ্যা নিয়ে বড় প্রশ্ন উঠে গিয়েছে। প্রথম নজরে এটি সংখ্যার খেলা মনে হলেও আসল ছবিটা তার চেয়ে অনেক বেশি জটিল। ভারতীয় সংবিধানের 10ম তপশিল অনুযায়ী সাংসদ পদ বাঁচাতে শুধু 2/3 সাংসদের সমর্থনই যথেষ্ট নয়। সবচেয়ে গুরুত্বপূর্ণ শর্ত হল মূল রাজনৈতিক দলের আনুষ্ঠানিক সংযুক্তিকরণ। অর্থাৎ যদি শুধু একদল সাংসদ বিজেপিতে যোগ দেওয়ার দাবি করেন কিন্তু এএপি দল হিসেবে সংযুক্ত না হয়, তবে এটিকে দলত্যাগ হিসেবেই দেখা হবে, সংযুক্তিকরণ নয়। এই আইনি প্যাচেই রাঘব চাড্ডার সমস্যায় পড়তে পারেন। মহারাষ্ট্রের রাজনীতিতে একনাথ শিন্ডে এবং অজিত পাওয়ারের মতো নেতারা 2/3 বিধায়কের সমর্থন দেখিয়ে নিজেদের পদ বাঁচিয়েছিলেন। সেই সময় স্পিকার তাদের গোষ্ঠীকেই আসল দল হিসেবে স্বীকৃতি দিয়েছিলেন, ফলে দলত্যাগ বিরোধী আইন কার্যকর হয়নি। কিন্তু রাঘব চাড্ডার বিষয়টি সেই পথে এগোবে বলে মনে হচ্ছে না। এখানে শুধু সংখ্যার খেলা নয়, আইনি শর্তগুলোই আসল হয়ে উঠতে পারে। সূত্রের খবর, রাঘব চাড্ডার এএপি ছাড়ার সিদ্ধান্ত হঠাৎ করে নেওয়া নয়। দলের ভেতরে দীর্ঘদিনের মতবিরোধ, উপনেতার পদ থেকে সরানো এবং নেতৃত্বের সঙ্গে মত পার্থক্য, এই সব কিছুই এই সিদ্ধান্তের জন্ম দিয়েছে। চাড্ডা তার পদক্ষেপকে ইতিবাচক রাজনীতির দিকে যাত্রা বললেও এএপি নেতারা একে সুবিধাবাদী পদক্ষেপ বলছেন। তাদের অভিযোগ, চাড্ডা সংসদে দলের অবস্থানের সমর্থন করেনি এবং গুরুত্বপূর্ণ সময়ে দূরত্ব বজায় রেখেছিলেন। যদি এএপি সরকারিভাবে বিজেপির সঙ্গে সংযুক্ত না হয়, তাহলে শুধুমাত্র সাংসদের একটি গোষ্ঠীর দলত্যাগ বিরোধী আইনের আওতায় আসতে পারে। সেক্ষেত্রে স্পিকারের কাছে পদচ্যুতির প্রক্রিয়া শুরু করার ক্ষমতা কবে, এই সিদ্ধান্ত পুরোপুরি তথ্য, নথি এবং রাজনৈতিক স্বীকৃতির ওপর নির্ভর করবে। রাঘব চাড্ডার এই পদক্ষেপ শুধু ব্যক্তিগত রাজনৈতিক পরিবর্তন নয়, এটি এএপি এবং বিজেপির মধ্যে একটি নতুন সংঘাতেরও জন্ম দিতে পারে। যদি তাকে অযোগ্য ঘোষণা করা হয়, তাহলে এই বার্তা যাবে যে 2/3 সংখ্যাগরিষ্ঠতাও সব পরিস্থিতিতে রক্ষা কবচ নয়। এখন সকলের নজর একটাই দিকে, চাড্ডা কি শিন্ডে পাওয়ারের মতো বেঁচে যাবেন, নাকি দলত্যাগ আইনের ধার এবার আরও বেশি ধারালো প্রমাণিত হবে। সদ্য মিটেছে প্রথম দফার ভোট, আগামী 29 তারিখ দ্বিতীয় দফার ভোট গ্রহণ। তার আগে প্রচারের ঝড় তুলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার কলকাতা বন্দর কেন্দ্রের তৃণমূল প্রার্থী ফিরহাদ হাকিমের সমর্থনে জনসভা করেন তিনি, আর সেখানেই চাঞ্চল্যকর মন্তব্য করেন মমতা।
বরাবরই মমতার প্রিয় মানুষ ফিরহাদ ওরফে ববি হাকিম। তার জন্য প্রচারে এসে মমতা বলেন, ববিকে ভোট দেবেন নাকি দেবেন না? আপনারা যদি ববিকে না ভোট দেন তাহলে ববি আমার জায়গায় কাজ করবে কেন? এরপরেই তিনি বলেন, হিন্দু রক্ত বইছে ফিরহাদ হাকিমের শরীরে। মমতা বলেন, ওর মা ব্রাহ্মণ ছিলেন আর ওর বাবা মুসলিম। এমনটা দেখেছেন কখনো? ওর শরীরে হিন্দুর রক্তও বইছে আর মুসলিমেরও। তিনি আরও বলেন, ফিরহাদ তার মাকে রক্ত দিয়েছিলেন, প্রাণ বাঁচিয়েছিলেন তার মায়ের। এমনকি তার মা যখন মারা গেলেন তখন অনেক কিছু সামলেছিলেন ববি। মমতার কথায় ফিরহাদ তার পরিবারের সদস্য। তার মা মারা যাওয়ার সময় তিনি ববিকে বলেছিলেন, তুই গিয়ে বন্দোবস্ত কর, আমি সকলের সঙ্গে থাকি, গরিব হোক বা যে সম্প্রদায়ের হোক সকলেই আমার কাছে সমান। সংকীর্ণ রাজনীতি কখনো করিনি। একই সঙ্গে প্রচারে বিজেপিকে কটাক্ষ করে মমতা বলেন, বিজেপিকে একটাও ভোট নয়, এসআইআরের পর এনআরসি হবে, বাংলায় এনআরসি ডিটেনশন ক্যাম্প করতে দেওয়া হবে না।